আসসালামু আলাইকুম। ক্যাম্পের ভুবনে সবাইকে স্বাগতম। ক্যাম্প মানে সার্টিফাইড অ্যাপারেল ম্যানেজমেন্ট প্রফেশনাল। ক্যাম্পের জন্ম, পথ চলা শুধুমাত্র বাংলাদেশের লক্ষ লক্ষ বেকারের বেকারত্ব ঘোচানো। বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশেই পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে বিভিন্ন রকম গোলযোগ গন্ডগোল, সর্বোপরি একটা সুরাহা হয়েছে। বাংলাদেশে এভারেজে সবগুলো গ্রেডেই প্রায় 50 থেকে 56 মানে 53% বেতন বৃদ্ধি হয়েছে। এই বেতন বৃদ্ধি যদিও পোশাক শিল্পের শ্রমিকরা সবাই ভালোভাবে মেনে নিতে পারেন নাই, হয়তো যৌক্তিক কারণও আছে, কিন্তু অনেকেই ব্যাপারটা ভেবে দেখেন নাই যে এই বাড়তি বেতন যোগানোর জন্য বাংলাদেশের গার্মেন্টস মালিকদের কতটা সক্ষমতা আছে। অথচ এই গার্মেন্টস শিল্পই বাংলাদেশের প্রাণ, একমাত্র বৈদেশিক মুদ্রা অর্জনকারী বৃহৎ শিল্প। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার 84% আসে গার্মেন্টস সেক্টর থেকে। বাংলাদেশের নারীদের ক্ষমতায়ন, উমেন এম্পাওয়ারমেন্ট পুরোটাই গার্মেন্টস শিল্প নির্ভর। বিকজ এই শিল্পের সাথে জড়িত প্রায় 10 মিলিয়ন লোক এবং এদের অধিকাংশই কিন্তু নারী শ্রমিক। গত বছরও বাংলাদেশের টার্নওভার ছিল $46 বিলিয়ন। শ্রমিকরা এই শিল্পে কাজ করে তাদের ঘাম জড়ানো পরিশ্রমের বিনিময়ে বাংলাদেশ থেকে এই $46 বিলিয়ন গার্মেন্টস এক্সপোর্ট করা সম্ভব হয়েছে। কিন্তু আমরা যখন এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছি, সেখানে আরো কতগুলো ব্যাপার বিশেষ বিবেচনায় আসা উচিত ছিল। কারা এই শিল্পের সাথে জড়িত এবং এই শিল্পের সুবিধা ভোগকারী কারা। বাংলাদেশে যত গার্মেন্টস তৈরি হয়, যেহেতু শিল্পগুলো শতভাগ রপ্তানিমুখী, পুরো জিনিসগুলোই বিদেশে কোনো না কোনো দেশে চলে যায় এবং সত্যিকার অর্থে বাংলাদেশের বায়ার ডোমিনেটিং কান্ট্রি। বায়াররাই যেটা চান সেটাই তারা আমাদেরকে টার্গেট দিয়ে থাকেন এবং সেই টার্গেট মিট করাই হলো আমাদের একমাত্র লক্ষ্য। কারণ সেখানে আমাদের নেগোসিয়েশন পাওয়ার অনেকটাই দমিয়ে রাখা হয়, অথবা আমাদের সক্ষমতার অভাব থাকতে পারে। অনেকটাই আমি মনে করি পরিকল্পিত এবং ইচ্ছাকৃত। আমাদের বার্গেনিং ক্যাপাসিটি, নেগোসিয়েশন ক্যাপাসিটি বাড়ানো উচিত। আজ থেকে ঠিক 1 বছর আগে এই ডিসেম্বর মাস থেকে নতুন বেতন কার্যক্রম চালু, নতুন বেতন যে ধরা হয়েছে সেটা কার্যকরী হলো। যার বেতন ছিল 8,000 টাকা সেটা হয়ে গেল 12,500 টাকা, মানে 4,500 টাকা বৃদ্ধি, 56%। এভাবে 5টা গ্রেডের সবগুলো গ্রেডেই 50 থেকে 56% পর্যন্ত বেতন বৃদ্ধি করা হলো। এটা ন্যূনতম বেতন। এই বেতনটাই কিন্তু একজন কর্মী বাসায় নিয়ে যান না, তার টেক হোম অ্যামাউন্টটা এর চেয়ে অনেক বেশি। যেমন ধরেন 12,500 টাকা যে শ্রমিক, যে কোনো রকম কোনো অভিজ্ঞতা ছাড়া, কোনো শিক্ষাগত অভিজ্ঞতা ছাড়া আজকে এই গার্মেন্টস শিল্পে যোগদান করলো, তার ন্যূনতম বেতন হবে 12,500 টাকা। সে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা ওভারটাইম করবে, যার বিনিময়ে বেসিকের ডাবল প্রায় 3,700 টাকা থেকে 4,000 টাকার মতো পাবে। এবং প্রত্যেকটা কারখানায় অ্যাটেন্ডেন্স বোনাস দেওয়া আছে, মানে প্রতিটা কার্য দিবসে যদি ওয়ার্কাররা দেরি না করেন এবং প্রতিদিনই যদি উপস্থিত থাকেন, তাহলে 500 থেকে 1,000 টাকা পর্যন্ত হাজিরা বোনাস বা অ্যাটেন্ডেন্স বোনাস দেওয়া হয়। 2 ঈদে 2টো ঈদ বোনাস দেওয়া হয়, যেটা প্রায় 12 দিয়ে ভাগ করলে প্রতি মাসে 1,500 থেকে 2,000 টাকা হতে পারে। এছাড়াও আদার্স অনেক অ্যালাউন্স যোগ করতে হয়। ম্যাটারনিটি লিভ থাকে, ক্যাজুয়াল লিভ থাকে, সবকিছু মিলিয়ে কারখানায় উৎপাদন হয় না, কিন্তু বেতন বা বাড়তি টাকাটা দিতে হয়। ফলে দেখা গেছে 12,500 টাকা শ্রমিক 19,000 থেকে 20,000 টাকা বাসায় নিয়ে যেতে পারেন। আলহামদুলিল্লাহ, মালিক পক্ষ অবশ্যই খুশি। কিন্তু প্রশ্ন এই শিল্পকে টিকিয়ে রাখা, কারণ এই পোশাক শিল্প 100% রপ্তানিমুখী হওয়ার কারণে বিশ্বের পরিস্থিতি, বিশ্বের মুদ্রাস্ফীতি অথবা আন্তর্জাতিক অবস্থায় যুদ্ধাবস্থা সবকিছু মিলে মার্কেটটা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে, ফলে আমাদেরকে অনেক সময় আমরা জেনে শুনে, মানে লস হচ্ছে, লোকসান হবে জেনেও আমরা বাংলাদেশের মালিকরা অর্ডার নিতে বাধ্য হন। শুধুমাত্র কারখানাটি চালিয়ে রাখতে হবে, বসিয়ে বসিয়ে বেতন দেওয়া সম্ভব না। মাসে 1 কোটি টাকা লস হলো, তবুও তো বাদবাকি টাকাটা আয় করা গেল এবং সেই টাকা দিয়ে শ্রমিকদের বেতন পরিশোধ করা হলো। এভাবে আমরা নিজেদের মধ্যেও অনেক সময় অনৈতিক প্রতিযোগিতা করি। আমাদের শিল্প মালিকরা অনেক সময় দেখা গেছে একই ক্রেতার কাজ করেন এবং নিজেরাই আলাদা আলাদাভাবে নেগোসিয়েশন করতে যেয়ে প্রত্যেকেই ঠকে আসেন। মানে একজন আরেকজনের চাইতে কমাতে চান এবং বেশি পরিমাণ অর্ডার পেতে চান। এই প্রতিযোগিতাটা আমাদের ভিতরে বোঝাপড়ার অভাব থাকে, এক মালিকের সাথে আর এক মালিকের যোগাযোগের অভাব থাকে। আবার আমাদের নিজস্ব ফ্যাক্টরিকে আগে টিকিয়ে রাখতে হবে এমন মানসিকতা থেকেও আমাদেরকে অনেক সময় অনৈতিকভাবে দাম আমাদের কমাতে হয়। কারণ কাস্টমাররা বলেন, এই অর্ডার নিতে নিতে দেখা যাচ্ছে যে গত 10 বছরে বাংলাদেশে আমাদের
অ্যাভারেজে গার্মেন্টসের এফওবি মানে বিক্রয় মূল্য 15 থেকে 20% উপরে কমে গেছে। প্রতি বছরই 2, 4, 5 সেন্ট 10 সেন্ট করে রিপিট অর্ডার হলেও আবার নতুন অর্ডার হলেও কম্পেয়ার করা হয় আগের স্টাইলটা কেমন ছিল, এই স্টাইলটা কেমন। গত বছর এটা $12 সিএমএ করেছো, এবার এটা তোমাকে $11 সিএমএ করতে হবে, তা না হলে আমি অর্ডার পাবো না। এই সেক্টরকে বাঁচাতে গেলে আমাদের কতগুলো জিনিস বা কতগুলো পদক্ষেপ নিতে হবে। সে পদক্ষেপগুলো অতি জরুরি, কারণ 1 ডিসেম্বর থেকেই বর্ধিত বেতন চালু হয়ে গেছে এবং আমাদেরকে এই মাস শেষ হলেই বাড়তি বেতন প্রদান করতে হবে। সুতরাং এখন থেকেই যদি সচেতন না হই এবং যদি আমরা আমাদের এই বাড়তি বেতনের চাপ কাটিয়ে ওঠার জন্য ব্যবস্থা গ্রহণ না করি, তাহলে ভবিষ্যতে আমাদের আরো খারাপ অবস্থার মুখোমুখি হতে পারে। তাহলে আমরা সবাই জানি, তবু আমাদের ধরে নিতে হবে যে জানা জিনিসগুলো যেন আমরা আসলে কার্যকরী করি। আমরা আমাদের অর্ডার পাওয়ার পরে যে কাজগুলো করে থাকি, সেখানে কতগুলো জিনিস আমরা খুব কঠোরভাবে যদি মেনে চলি, কিছুটা হলেও আমরা আমাদের খরচ অথবা লাভের পরিমাণটা অথবা লোকসানের পরিমাণটা কমাতে পারবো। সেজন্য দরকার আমাদের কতগুলো পদক্ষেপ নেওয়া। যেমন আমাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা যদি স্ট্রং থাকে, আমরা যে র মেটেরিয়াল কিনি, প্রত্যেকটা গার্মেন্টসের র মেটেরিয়ালে 70 থেকে 75% র মেটেরিয়াল কিনতে হয়, ফেব্রিক এবং অ্যাক্সেসরিজ মিলে। সেটা দেশের হোক বা দেশের বাইরে থেকেই হোক, এই বাংলাদেশেই দেখা গেল এক এক ফ্যাক্টরিতে বা এক এক টেক্সটাইল মিলে এক এক দামে কাপড় বিক্রি হচ্ছে। একই কোয়ালিটি, প্রায় একই কনস্ট্রাকশন অথবা একই কাপড় 2 ফ্যাক্টরিতে 2 দামে কেনা যায়। আমাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যদি স্ট্রং থাকে, তারা যদি সেই সোর্সটা বের করতে পারে, তখন দেখা যাবে যে আমাদের সমস্ত র মেটেরিয়াল আমরা বেটার প্রাইসে কিনতে পারতেছি। ফলে সেখানে আমাদের কিছুটা সেভ করা সম্ভব। আমাদের কাজ করতে গেলে সেখানে অনেক সময় অনেকগুলো প্রবলেম হয়। সেই জন্য আমাদের এভিডেন্স বেস ট্রেনিং এর ব্যবস্থা থাকা উচিত। সেখানেই যেমন একটা সুইং লাইনে কাজ করার সময় একটা সমস্যা হলো, সাথে সাথে সেখানে একটা সলিউশন দেওয়া হলো এবং ভবিষ্যতে যেন সেই প্রবলেমটা আবার না হয়, সেই ট্রেনিংটা সেই অপারেটরকে অথবা সেই লাইনের সুপারভাইজারকে, মানে আমরা কর্মচারী এবং কর্মকর্তা উভয়কেই প্রতিদিনকার জন্যই কন্টিনিউয়াসলি ট্রেনিং এর ব্যবস্থা করতে পারি বা সমস্যার সমাধানের ব্যবস্থা করতে পারি, যেটাকে আমরা বলি এভিডেন্স বেসড ট্রেনিং। মানে অবস্থার পরিপ্রেক্ষিতে সমস্যা ফেস করলে সেই সমস্যার সমাধান খুঁজে বের করা এবং সেটাকে আমরা ফলো করা। আমরা আমাদের যে সমস্ত মেশিনগুলো ব্যবহার করি, এই মেশিনগুলো আসলে অনেক দিন থেকেই বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে, অনেক পুরনো মেশিন। হ্যাঁ, অনেকগুলো নতুন ফ্যাক্টরি আবার নতুন মেশিনও নিয়ে আসছেন। সেখানে আমাদের এই মেশিনগুলোর সাথে আমাদের কিছু স্পেশালি কিছু মেশিন, যে মেশিনগুলো ফুললি অটোমেটিক, এই অটোমেটিক মেশিনগুলো আমাদের ব্যবহার বাড়াতে হবে। যেমন একটা প্যান্টের যদি বন পকেট থাকে, এই ওয়েল পকেট মেশিন আমরা দেখা গেল একটা লাইনে মিনিমাম 6টা থেকে 8টা মেশিন ব্যবহার করা হচ্ছে একটা চিনো ট্রাউজারের 2টা বন পকেট তৈরি করার জন্য। আমরা যদি ওয়েল পকেট মেশিন ব্যবহার করি, অটোমেটিক মেশিন, তাহলে 8টা অপারেটরের জায়গায় একটা অপারেটরই ওই কাজটা করতে পারবে। এভাবে আমরা আমাদের ব্যাক পকেট অ্যাটাচিং, জিন্সের জন্য ব্যাক পকেট অ্যাটাচিং মেশিন ব্যবহার করতে পারি। আমাদের লুপ আমরা মেশিনে তৈরি করি একবার, প্লেন মেশিনে অ্যাটাচ করি একবার, আবার বারটেক করে। আমরা যদি অটোমেটিক মেশিন ব্যবহার করি, তাহলে লুপ তৈরি, লুপ অ্যাটাচ এবং বারটেক 3টা কাজই একবারে হয়ে যাওয়ায় 3জন অপারেটরের জায়গায় একজন অপারেটর ইউজ করতে পারি। আমাদের জেএসটিস মেশিন ব্যবহার করতে পারি, আমরা ওয়েস্ট ব্যান্ড অ্যাটাচিং অটোমেটিক মেশিন ব্যবহার করতে পারি। এছাড়াও আমাদের যত সুইং মেশিনগুলো আছে, সেই সব সুইং মেশিনগুলো যদি অটো থ্রেড কাটার হয়, তাহলে আমাদের সুতা কাটার যে হেল্পার ইউজ করতে হয় সেটা কমে যাবে বা দরকারই হবে না। এইভাবে আমরা অটোমেটিক মেশিন ইউজ করতে পারি। আমরা আমাদের প্রোডাকশনের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য প্রত্যেকটা ফ্যাক্টরিতেই, ছোট হোক বড় হোক, একটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থাকা উচিত। আমরা আমাদের ওয়েস্টেজ রিডিউস করতে পারি। আমরা 100 গার্মেন্টসের জন্য 3% যদি ওয়েস্টেজ হয়, চিন্তা করেন 1 লক্ষ গার্মেন্টসের জন্য 3000 গার্মেন্টস ওয়েস্টেজ হবে। আবার 1 কোটি গার্মেন্টসের জন্য 3 লক্ষ গার্মেন্টস ওয়েস্টেজ হবে। আমরা আমাদের এই ওয়েস্টেজটাকে যদি 3% থেকে 1% নিয়ে আসতে পারি অথবা প্রায় জিরোর কাছাকাছি নিয়ে আসতে পারি, তাহলে আমাদের অনেক বড় একটা সেভিংস হবে। আমাদের ইন্টারনালি প্রত্যেকটা ফ্যাক্টরি ডিজাইন স্টুডিও থাকা উচিত, যেখানে কয়েকজন ডিজাইনার মাধ্যমে আমরা নিজেরা ডিজাইন ডেভেলপ করতে পারি। সেই ডেভেলপ করা ডিজাইনটা আমরা কাস্টমারকে দিতে পারি। বাট আমরা যদি আমাদের নিজস্ব ডিজাইনটা তাদেরকে ডেভেলপ করে দেই এবং সেই ডিজাইনটা যদি কিনতে পারে বা কিনতে সে বাধ্য হয়, তখন সে এই কম্প্যারিজন করার সুযোগ না পাওয়ার কারণে আমরা হয়তো একটু ভালো প্রাইস পেতে পারি। আমাদের মার্কেটিং টিম
ট্রেনিং করা উচিত, বার্গেনিং ক্যাপাসিটি মানে নেগোসিয়েশন ক্যাপাসিটি বাড়ানো উচিত। আমাদের এদের ফরেন ট্যুরের ব্যবস্থা করা উচিত। পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার, দেখার, কাস্টমার সাথে মিট করার সুবিধা থাকলে তারা দেখতে পারে যে একই প্রোডাক্ট কোন ব্র্যান্ড কি দামে বিক্রি করছে, অথবা মার্কেটে কোন কোন স্টাইল চলছে, মার্কেট ট্রেন্ডটা এখন কি, এগুলো তারা যেমন দেখতে পারে। আবার একই সময়ে তারা আমাদের রানিং কাস্টমার বাইরেও আরো ছোট ছোট অনেকগুলো নতুন কাস্টমার জোগাড় করতে পারে যারা বাংলাদেশ থেকে হয়তো কিনেই না। ফলে দেখা গেল অনেক বড় বড় কাস্টমারের আমরা কাজ যে দামে করি তার চাইতে অনেক ছোট ছোট কাস্টমারের কাজ আমরা বেশি দামে করতে পারি। সেজন্য আমাদের জন্য উচিত হবে যে দেশে আমরা এক্সপোর্ট করছি অলরেডি সেই সমস্ত দেশেই আরো কিছু নতুন কাস্টমার খুঁজে বের করা, অথবা যে সমস্ত দেশ এখন পর্যন্ত বাংলাদেশ থেকে কিছুই কেনে না সেই সমস্ত দেশ ভিজিট করা, সেখানকার যারা গার্মেন্টস সেলার আছে বা সেইখানকার যে সমস্ত ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডগুলো কর্তৃপক্ষের সাথে কথা বলে নতুন করে বাংলাদেশ থেকে যদি আমরা কিনতে পারি তাহলে বাংলাদেশের জন্য নতুন নতুন মার্কেটের উন্মোচন হওয়া মানেই আমরা কিছুটা বেটার প্রাইস পেতে পারি। আমরা অনেক সময় দেখা গেছে শার্ট, প্যান্ট অথবা জ্যাকেট এগুলো আমরা ওয়াশিং করতে হয়। এই ওয়াশিং যে ফ্যাক্টরি যে কাজগুলো করে এই কাজগুলোর ভিতরে যদি বেশি সংখ্যক গার্মেন্টসেই ওয়াশিং ইনভলভ থাকে, সেই ক্ষেত্রে যদি আমরা ইনহাউস ওয়াশিং প্ল্যান্ট করতে পারি তাহলে আমাদের একটা সুবিধা অন্তত হবে, এই মালামালগুলো আমাদের সুইং করার পরে ওয়াশিং ফ্যাক্টরিতে পাঠানো, ওখান থেকে আনা, এবং ওই আনা নেওয়া ছাড়াও তাদের প্রফিট, তাদের মিস হ্যান্ডেলিং এর জন্য অনেক সময় অনেক গার্মেন্টস রিজেক্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যে খেসারতগুলো আসলে শেষ পর্যন্ত গার্মেন্টসকেই বহন করতে হয়। যদি আমাদের ফ্যাক্টরি সাইজ অনুযায়ী ছোটখাটো ওয়াশিং প্ল্যান্ট ইনহাউস করতে পারি, এমব্রয়ডারি ফ্যাক্টরি, প্রিন্টিং ফ্যাক্টরি ইনহাউস করতে পারি, সেক্ষেত্রে আমরা কিছুটা বেনিফিট নিতে পারি। আমরা আমাদের কাস্টমারদের সাথে একটা স্ট্রং রিলেশন গড়ে তুলতে পারি। অপরদিকে আমরা আমাদের ওয়ার্কারের সাথে আমাদের ম্যানেজমেন্টের যদি স্ট্রং বন্ডিং থাকে তাহলে ভালো পরিবেশে আন্তরিকতার সহিত কাজ করার ফলে অবশ্যই ফ্যাক্টরিতে দুটো জিনিস আমরা খুব সহজেই বাড়াতে পারি। একটা হলো এফিসিয়েন্সি ইনক্রিজ করতে পারি, আর একটা হলো আমাদের প্রস্তুতকৃত মালের মান উন্নয়ন করতে পারি। যদি যে শ্রমিকটা যে প্রসেস কাজ করে যদি সে আন্তরিকতার সহিত মনোযোগ দিয়ে কাজটা করে অবশ্যই সেখানে প্রোডাকশন বাড়ানো সম্ভব এবং সেখানে মানে রিজেকশন বা ডিফেক্টিভের পরিমাণ কমিয়ে থেকে জিরোতে পৌঁছানো সম্ভব হয় শুধুমাত্র স্ট্রং বন্ডিং। সর্বোপরি আমি যেটা বলবো সেটা হলো বাংলাদেশে কয়েক লক্ষ মানে প্রায় 30 লক্ষের মতো শিক্ষিত বেকার, আমরা যদি এই সকল শিক্ষিত বেকারদের স্বল্পতম সময়ে যেটা ক্যাম্প করে থাকে 6 সপ্তাহে 24টি ক্লাস 36 ঘন্টায় একেবারে স্পিনিং মিল থেকে ফাইবার থেকে ফিনিশ গার্মেন্টস পর্যন্ত সবগুলো প্রসেসের কোন জায়গায় কি কি ধরনের কাজ হয়, কি কি ধরনের মেশিন ব্যবহার করা হয়, কারাই কাজগুলো করে, কিভাবে তদারকি করে, এই ট্রেনিংগুলো আমরা দিয়ে থাকি। ফলে আমরা আশা করছি অদূর ভবিষ্যতেই এই লক্ষ লক্ষ বেকারকে যদি আমরা আমাদের গার্মেন্টস শিল্পের সাথে সম্পৃক্ত করতে পারি দুটো লাভ হবে আমাদের। একদিকে বাংলাদেশ থেকে শিক্ষিত বেকারের বেকারত্ব দূরীকরণ, অন্যদিকে বাংলাদেশের এই অ্যাপারেল শিল্পের আমাদের ম্যানেজমেন্টে গ্রিন ম্যানেজমেন্ট ব্যবস্থা চালু করা। তাই আসুন আমরা সবাই মিলে ক্যাম্প অথবা ক্যাম্পের মতো এরকম আরো অনেকগুলো ইনস্টিটিউটের মাধ্যমে এই দেশের শিক্ষিত বেকারত্ব দূরীকরণ করি এবং পোশাক শিল্পের ম্যানেজমেন্টে গ্রিন ম্যানেজমেন্টকে তৈরি করি। ধন্যবাদ সবাইকে।